আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওয়াহিবা রাইয়ান। শুরুতেই সংবাদ শিরোনাম। বিদ্রোহী কবি কাজী নজরুলের সমাধির পাশে শায়িত হলেন বিপ্লবী সৈনিক শহীদ ওসমান হাদি। অশ্রুজলে চিরবিদায় জানালেন সহযোদ্ধার সতীর্থরা। হাদির জানাজায় কয়েক লাখ মানুষের ঢল। হাদির শেখানো মঞ্চে উজ্জীবিত হবে বাংলাদেশ। প্রধান উপদেষ্টা খুনিদের বিষয়ে জানাতে ইনকিলাব মঞ্চের আলটিমেটাম। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন বিপ্লবী যোদ্ধা শহীদ ওসমান হাদি। বিকেল ৩:৫০ দিকে তাকে দাফন করা হয়েছে। পরিবারের সদস্য স্বজন জুলাইয়ের সতীর্থদের উপস্থিতিতেই তাকে সমাহিত করা হয়। এ সময় তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। মাটি দিচ্ছেন, মাটি দেওয়ার জন্য আসলে মাটি দিচ্ছেন এবং সরকারের কাছে প্রত্যাশা করেছিলাম তারা ওসমান হাদি ভাইয়ের জীবনের নিরাপত্তা নিশ্চিত করবে। ওসমান হাদি ভাই তিনি অসংখ্যবার তার জীবনের ঝুঁকির বিষয়ে তিনি ফেসবুকে লিখেছেন, গণমাধ্যমে বক্তব্য দিয়েছেন, কিন্তু এই সরকার কোনোভাবেই তার সেই বক্তব্যকে গুরুত্ব দেয়নি। আজকে তিনি শহীদ হওয়ার পরে সরকারের এত আহাজারি, কিন্তু আমার ভাই যে সময় বেঁচে ছিল সেই সময় অন্তর্বর্তীকালীন সরকারের এই আহাজারি কোথায় ছিল? তখন কেন আমার ভাই ওসমান হাদির নিরাপত্তা নিশ্চিত করে নাই? আজকে বাংলাদেশে দেখেন, সেই জীবিত ওসমান হাদির থেকে শহীদ ওসমান হাদি আরো বেশি শক্তিশালী। যারা হাদি ভাইকে হত্যা করেছে তাদের বিচার অবশ্যই হতে হবে। বিশেষ করে আপনারা জানেন যে হত্যাকাণ্ডের পর আজকে অনেক দিন পার হয়ে গিয়েছে, কিন্তু দুঃখজনক হলেও সত্য যে এখনো পর্যন্ত উল্লেখযোগ্য কাউকে গ্রেপ্তার করতে পারেনি এবং তারা ভারতে পালিয়ে যাওয়ার একটা নাটকীয়তা আমরা লক্ষ্য করছি। বিভিন্নজন বিভিন্ন বয়ান হাজির করছে, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এখন স্পষ্ট কোনো মেসেজ দেওয়া হয়নি। এটা আমাদের জন্য দুঃখজনক। বাংলাদেশের মতো একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে একজন হত্যাকারী দিবালোকের মতো বাংলাদেশের রাজধানীতে এভাবে গুলি করে তিনি পালিয়ে যাচ্ছেন, ওনাকে এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি। আমরা জোর দাবি জানাচ্ছি এবং পরিবারও এটি জোরভাবে দাবি জানাচ্ছে, সারা দেশের মানুষ এই দাবি জানিয়েছে যে হত্যাকারীদেরকে চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার করা এবং দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসা। পাশাপাশি বলবো, হাদি ভাই যে স্বপ্ন দেখেছেন, তিনি যে বাংলাদেশের রাজনীতির নতুন সংস্কৃতি আমাদের কাছে দেখিয়েছেন, আমরা বিশ্বাস করি ওনার এই স্বপ্নগুলোর প্রত্যেকটি যুবক এই প্রজন্ম ধারণ করেছে। এর আগে লাখো জনতার অংশগ্রহণে ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হয় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। এতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, বিএনপি, জামাত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, উপদেষ্টা পরিষদের সদস্যরা, 3 বাহিনীর প্রধান সহ বিশিষ্টজনরা অংশ নেন। জানাজা নামাজ পড়ান হাদির বড় ভাই ডক্টর মাওলানা আবু বকর সিদ্দিক। এর আগে হাদির খুনিদের গ্রেফতারের বিষয়ে জানাতে সরকারকে 24 ঘণ্টার আলটিমেটাম দেয় ইনকিলাব মঞ্চ। উপস্থিত হয়েছেন অন্তর্বর্তী সরকার জান দেব, কিন্তু জুলাই দেব না। তুমি আমাদের বুকের ভেতরে আছো এবং চিরদিন বাংলাদেশ যতদিন আছে তুমি সকল বাংলাদেশির বুকের মধ্যে থাকবে। এটা কেউ সরাতে পারবে না। আমরা আজকে তোমাকে প্রিয় হাদি বিদায় দিতে আসিনি। আমরা তোমার কাছে আমরা ওয়াদা করতে এসেছি। তুমি যা বলে গেছো সেটা যেন আমরা পূরণ করতে পারি, সেই ওয়াদা করার জন্য আমরা একত্র হয়েছি। সেই ওয়াদা শুধু আমরা নয়, পুরুষানুক্রমে বাংলাদেশের সব মানুষ পূরণ করবে। সেই ওয়াদা করার জন্যই আমরা তোমার কাছে আজকে এসেছি, সবাই মিলে যে যেখানে আছি। আমরা তোমার যে মানব প্রেম,
তোমার যে ভঙ্গি, মানুষের সঙ্গে উঠা বসা, তোমার যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, সবাই প্রশংসা করছে। সেটা আমরা মনে প্রাণে গ্রহণ করছি, যে এটা যেন আমাদের মনে সব সময় জাগ্রত থাকে, আমরা সেটা অনুসরণ করতে পারি। তুমি আমাদেরকে এমন এক মন্ত্র কানে দিয়ে গেছো, সেই মন্ত্র বাংলাদেশের কেউ কোনোদিন ভুলতে পারবে না, এবং এই মন্ত্র চিরদিন আমাদের কানে বাঁচতে থাকবে। সেই মন্ত্র বাংলাদেশের বড় মন্ত্র হয়ে আমাদের জাতির সঙ্গে সংযুক্ত থাকবে। তোমার মন্ত্র ছিল চলো বলবীর চির উন্নত মমশির। এই উন্নত মমশিরের যে মন্ত্র তুমি দিয়ে গেছো, সেটা সন্তানের, বাংলাদেশি সন্তানের জন্মলগ্ন থেকে যতদিন সে বেঁচে থাকবে নিজের কাছে বলবে চল বলবীর চির উন্নত মমশির, আমাদের শির কখনো নত হবে না। সেই মন্ত্র তুমি আমাদেরকে দিয়ে গেছো, আমাদের সব কাজে সেটা আমরা প্রমাণ করব। আমরা দুনিয়ার সামনে মাথা উঁচু করে চলবো, কারো কাছে মাথা নত করব না। সেই মন্ত্র তুমি আমাদেরকে দিয়ে গেছো, আমরা সেটা পূরণ করে যাব। প্রিয় হাদি, তুমি নির্বাচনে অংশগ্রহণ করতে চেয়েছিলে, এবং সেই নির্বাচনে অংশগ্রহণ করতে গিয়ে নির্বাচন কিভাবে করতে হয় তারও একটা প্রক্রিয়া জানিয়ে গেছে আমাদেরকে। সেই প্রক্রিয়া যেন আমরা সবাই মিলে গ্রহণ করি, যে কিভাবে প্রচারণা কার্য চালাতে হয়, কিভাবে মানুষের কাছে যেতে হয়, কিভাবে মানুষকে কষ্ট না দিয়ে তার বক্তব্য প্রকাশ করতে হয়, কিভাবে বিনীতভাবে মানুষের কাছে আসতে হয়, সবকিছু তুমি শিক্ষা দিয়ে গেছো। আমরা এই শিক্ষা গ্রহণ করলাম, আমরা এই শিক্ষা চালু করতে চাই। আমরা সবাই আমাদের জীবনে, আমাদের রাজনীতিকে এই পর্যায়ে নিয়ে আসতে চাই, যাতে হাদি আমাদের জীবনে স্পষ্টভাবে জাগ্রত থাকে। হাদি, তুমি হারিয়ে যাবে না, তুমি কোনোদিন কেউ তোমাকে ভুলতে পারবে না। তুমি যুগ যুগ ধরে আমাদের সঙ্গে থাকবে, আমাদেরকে তোমার মন্ত্র পুনঃ পুনঃ মনে করিয়ে দেবে, আমরা তোমাকে মনে করিয়ে দেব চলবীর উন্নত মমশির। আমরা সেই মন্ত্র নিয়ে আজকে সামনের পথে এগিয়ে যাব। তোমাকে আমাদের সবার পক্ষ থেকে তোমার সঙ্গে ওয়াদা করলাম, আজকে তোমাকে আল্লাহর হাতে আমানত রেখে গেলাম। আমরা সব সময় তোমার কথা স্মরণ রেখে জাতির অগ্রগতির পথে চলতে থাকো। ধন্যবাদ সবাইকে। শরীফ ওসমান হাদিকে এক সপ্তাহ 168 ঘন্টা আগে গুলি করা হয়েছে। এখন পর্যন্ত কি তার খুনিকে গ্রেফতার করা হয়েছে? সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কি খুনিকে গ্রেফতারের ব্যাপারে আপনাদেরকে আশ্বস্ত করা হয়েছে? তারা কি এখন পর্যন্ত আমাদেরকে জানিয়েছে যে খুনি কোন জায়গায় রয়েছে? আমরা স্পষ্ট মনে করছি যে এখানে খুনি একজন নয়, এখানে পুরো একটা খুনি চক্র কাজ করেছে। আমরা ইনকিলাব মঞ্চ এবং তার পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, খুনের পরিকল্পনাকারী, খুনের সহায়তাকারী এবং পুরো খুনি চক্রকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এবং আগামী 24 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সহকারী উপদেষ্টা খোদাবক্স তাদেরকে জনতার সম্মুখে এসে তারা এই খুনের ব্যাপারে গত এক সপ্তাহ ধরে কি পদক্ষেপ নিয়েছে তা জনসম্মুখে জানাতে হবে। যদি তারা জানাতে না পারে তাহলে তাদেরকে পদত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে। আমরা ইনকিলাব মঞ্চ কোনোভাবেই শরীফ ওসমান হাদির রক্তকে বৃথা যেতে দেব না। আমরা ঘোষণা করতে চাই, শরীফ ওসমান হাদির রক্তের মধ্য দিয়ে বাংলাদেশ ইনসাফ কায়েম হবে। আপনাদেরকে তিনি বারংবার বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং ইনসাফের লড়াইয়ের জন্য আমাদেরকে যদি জীবন দিয়ে দিতে হয় আমরা জীবন দিয়ে দেব, তবু ইনসাফের লড়াই ছাড়বো না। সুতরাং প্রিয় বন্ধুগণ,
আমাদেরকে ইনসাফের লড়াই লড়তেই হবে। আপনারা রাজি আছেন কিনা? এবং সেই সাথে আমরা আরো বলতে চাই, সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা আওয়ামী দোসরদেরকে চিহ্নিত করে গ্রেফতার করতে হবে। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, শরীফ ওসমান হাদির পরিবারকে জানানো হয়, রাষ্ট্রের পক্ষ থেকে আপনাদেরকে যদি কোনো সুবিধা দরকার হয় আপনারা আমাদেরকে বলবেন। আমরা শরীফ ওসমান হাদির পরিবার থেকে রাষ্ট্রকে জানাতে চাই, যদি এই রাষ্ট্রকে রক্ষা করতে শরীফ ওসমান হাদির পরিবারের 5 সদস্য তার ভাই এবং বোনদের যদি রক্ত লাগে তারা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। তবুও এই খুনিদেরকে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে হবে। আমরা আপনাদেরকে আরেকটা ঘোষণা দিয়ে আজকের বক্তব্য শেষ করতে চাই। ওসমান হাদির নিরাপত্তার জন্যই কোন জায়গা থেকে তার লাশ নিয়ে যাওয়া হবে আমরা জানি না। ওসমান হাদি ভাই কি মৃত? তিনি আমাদের লক্ষ কোটি তরুণের মধ্যে জীবিত রয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনাদেরকে জানিয়ে দিতে চাই, কোন ধরনের সহিংসতা ছাড়া আমরা যেহেতু ওসমান হাদির লাশকে আমরা জাতীয় কবি কাজী নজরুলের পাশে দাফন করার ব্যবস্থা করতেছি, আপনারা সবাই এই প্রোগ্রাম শেষে জনতা মিছিল নিয়ে শাহবাগে চলে যাবেন। আমরা ওখানে গিয়ে আপনাদের সাথে দাফনের পরে কথা বলবো। হয় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে, বাংলাদেশের ইনসাফ কায়েম হবে, নয়তো আমরা বাংলাদেশের জন্য রক্ত দেওয়ার জন্য সবাই প্রস্তুত রয়েছি। এবং ইনকিলাব মঞ্চ ব্যতীত কারো কোনো প্রোপাগান্ডায় আপনারা কোনো ধরনের সহিংসতার পথ বেছে নেবেন না। আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আপনাদেরকে জানাবো কখন কি ব্যবস্থা গ্রহণ করতে হবে। আপনাদের সকলকে, এই লক্ষ লক্ষ মানুষকে, আজকে শরীফ ওসমান হাদির জন্য যারা এসেছেন, শহীদ শরীফ ওসমান হাদি, তাকে আমরা সবাই দোয়া করব এবং তার যেই লড়াইয়ের পথ, তার যেই সাংস্কৃতিক আন্দোলন, তার যেই আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই, আমরা সকলে সেটাকে একসাথে প্রতিহত করব। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি, ক্ষমতা না জনতা, আপোষ না সংগ্রাম, দিল্লি না ঢাকা। আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, আমরা সবাই হাদি হব, গুলির মুখে কথা কব। আমার বলার মতো কোনো অবস্থা নেই। আপনারা জানেন যে শরীফ ওসমান হাদির একটি বাচ্চা মাত্র 8 মাস বয়স। ওর বাচ্চা যখন জন্ম হয়েছে আমাকে বলেছেন, ভাই আমার বাচ্চার জন্য একটি নাম নির্বাচন করেন, যেই নামের মধ্যে বিপ্লবী চেতনা থাকবে। আমার সন্তানের জন্য একটি নাম নির্বাচন করেন, যেই নামটা সাহসিকতার পরিচয় বহন করবে। আমি অনেক যাচাই বাছাই করে ওর সন্তানের নাম দিয়েছিলাম ফিরিনাস, বিপ্লবী এবং সাহসী। সম্মানিত ভাইয়েরা, আজকের ওর সন্তানের চেহারার দিকে তাকানো যায় না। আজকের আমার মা প্রায় পাগল হয়ে যাচ্ছে, জ্ঞান হারিয়ে ফেলছে। আমার ভাই বোন তোরে পাগল হয়ে যাচ্ছে। আমার 6 ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট ছিল শরীফ ওসমান হাদি। আজকের তার লাশ আমার কাঁধে বহন করতে হচ্ছে। আজকের আপনাদের কাছে আমার কোনো দাবি নেই, শুধু একটি দাবি। 7 থেকে 8 দিন হয়ে গেল দিবালোকে প্রকাশ্যে রাজধানী ঢাকায় জুমার নামাজের পরে খুনি প্রকাশ্যে গুলি করে যদি পার পেয়ে যায়, এর চেয়ে লজ্জার আমাদের আর কিছু নাই। যদি বর্ডার পাস হয়ে যায়, 5 থেকে 7 ঘন্টা সময় তারা কেমন করে গেল
এই প্রশ্ন জাতির কাছে রেখে গেলাম। আমার কোনো চাওয়া পাওয়া নাই। আমার ভাই ওসমান হাদি শহীদ হয়েছে, ওর শহীদি তামান্না ছিল। আপনারা ওর বক্তব্য শুনেছেন, আপনারা শহীদ ওসমান হাদির টক শো শুনেছেন। ও সব সময় শহীদি তামান্না করত। হয়তো আল্লাহ তাআলা ওর শহীদি সেই মত নসিব করে দিয়েছেন। কিন্তু আপনাদের কাছে আমি এই ঋণ কোনদিন আমি ছাড়বো না। আমার ভাই শরীফ ওসমান হাদির বিচার যেন প্রকাশ্যে এই বাংলার জমিনে আমরা দেখতে পারি। ভাইরা আমার, 7 দিন হলো, এখনো পর্যন্ত আমরা কিছুই করতে পারলাম না। এই দুঃখে কলিজা ছিঁড়ে যাচ্ছে। আমরা ওসমান হাদির জন্য দোয়া করি, আমরা ওর সন্তান ওর স্ত্রীর জন্য দোয়া করি। ওর সন্তান মাত্র 8 মাস বয়স। গতকালকে যখন ওর কাছে নিয়ে আসছে, সবাই বাবাকে দেখাবে ওসমান হাদিকে। আমি বললাম কি লাভ হবে, ও তো কোনোদিন ওর বাবার চেহারা কথা বলতে পারবে না। ওর ছেলে আর কোনোদিন জানবে না যে আমার বাবা কেমন ছিল। ভাইরা আমার, ওসমান হাদি আর ফিরে আসবে না। ওসমান, তুমি দেখে যাও, লক্ষ লক্ষ জনতা, তাওহীদি জনতা তোমার জন্য পাগল। ওসমান, তুমি মরো নাই, তুমি আমাদেরকে পাগল বানাই দিয়ে গেছো। আল্লাহর কাছে আমরা সবাই দোয়া করি, আল্লাহ যেন আমার ভাই শহীদ শরীফ ওসমান হাদিকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করেন। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজায় অংশ নেন সর্বস্তরের মানুষ। জানাজা শেষে তারা হাদি হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানান। এই দুনিয়া ইবাদতের মধ্যে সবচাইতে বড় ইবাদত হলো মানুষের সেবা করা, দেশে মাজলুমের পাশে দাঁড়া। এই মাজলুমের পাশে যে দাঁড়াইছে এইরকম একটা ভালো মানুষ, হাদির মতো একটা এরকম মুজাহিদ, এই ভালো মানুষের জানাজায় আমরা আসতে পারছি, এটাই আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আর এই হাদির মতো এরকম জানাজা আমার জীবনে, আমার এই 56 বছরের জীবনে আমি দেখি নাই, আমি পাই নাই। এইরকম একটা ভালো মানুষের জানাজায় আসতে পেরে আমি আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। শহীদ শরীফ ওসমান হাদি 18 কোটি মানুষের ভালোবাসা পাইছে। ভালোবাসার জন্য সবাই এখানে জানাজা আইছে। হ্যাঁ, আমি প্রধান উপদেষ্টার কাছে বিশেষ অনুরোধ জানাবো, সংসদ ভবনে এখানে তার জানাজা হয়েছে। পশ্চিম দক্ষিণ প্রান্তে বড় আকারে হাজির নামে একটা মসজিদ নির্মাণ করা হয়, ওই পূর্ব দিকে বা পশ্চিম দক্ষিণ সাইডে একটা মসজিদ নির্মাণ করা হবে। এই দেশের মানুষে 18 কোটি ভাইদের জন্য যে হাসি সে ফুটে আছে, দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। এই জন্য আমরা যারা প্রতিবাদ জানাই, আর কোনো মায়ের সন্তান এইভাবে যাতে না হারাতে হয়। হাদি শরীফ ওসমান বিন হাদি আমাদের অনুপ্রেরণা। আমরা তার থেকে শিক্ষা নিব, কিভাবে দেশ চালাতে হয়, কিভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হয়, তা আমাদেরকে শিখিয়ে গেছেন। এজন্য অনেক দূর থেকে গুলশান 1 থেকে আমরা তার জন্য জানাজা অংশগ্রহণ করছি, এবং এত বড় জানাজা আমার জীবনে আমি দেখি নাই। উনি সবসময় ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতো এবং ন্যায় এবং ইনসাফের কথা বলতো। এজন্য আমরা সব সময় তাকে বুকে ধারণ করি, হৃদয়ে ধারণ করি। আমরা এক হাদি চলে গেছে, লক্ষ হাদি যেন ঘরে ঘরে জন্মেছে, এবং তার থেকে পরবর্তী প্রজন্ম এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। অন্তর্বর্তীকালীন সরকার জুলাই যোদ্ধাদের রক্তের উপর দাঁড়িয়ে জুলাই রক্ষার বয়ানের অন্তরালে আওয়ামী ফ্যাসিবাদদের রক্ষা করছে। জুলাই যোদ্ধাদের রক্ষার নাম করে তারা আওয়ামী কালা কানুনদের রক্ষা করছে। আজ আসিফ নজরুল কোথায়, আইন উপদেষ্টা কোথায়, স্বরাষ্ট্র উপদেষ্টা কোথায়? আমি তাদেরকে বলতে চাই, গত শুক্রবার, আগের শুক্রবার যে কালভার্ট রোডে হাদি ভাই গুলিবিদ্ধ হলো, আসামি এই ঢাকা থেকে ঢাকার বাইরে হতে নর্মালি 2-3 ঘন্টা সময় লাগে। তা ওই মুহূর্তে ঢাকার চতুর্পাশে রেড অ্যালার্ট জারি করে যদি চেকপোস্টও বসাইতো, আসামি কিন্তু ভারতে পালিয়ে যেতে পারতো না। পারতো ভাই? তাহলে এই পালিয়ে যাওয়ার সুযোগটা কে করে দিল ভাই? স্বরাষ্ট্র উপদেষ্টারও তো গাফলেতি আছে, প্রশাসনেরও গাফলেতি আছে, এটা 100% ভাই। এই প্রশাসন এবং এই স্বরাষ্ট্র উপদেষ্টা দিয়ে আগামীর বাংলাদেশ, আমরা নতুনভাবে যে বাংলাদেশ তৈরি করতে যাচ্ছি, এই স্বপ্ন বাস্তবায়ন হবে না। মানুষ মরণশীল,
কিন্তু যারা শহীদ হয় তারা কখনো মৃত্যুবরণ করে না। হাদি ভাই সেই কথাই বলে গিয়েছেন যে তিনি আজকে অমর হয়েছেন, আগামী শতাব্দী পর্যন্ত হাদির চেতনা, তার জীবনের রক্ত আমাদের নতুন প্রজন্মকে অনুপ্রেরণা দিয়ে যাবে। ভারত কিংবা আধিপত্যবাদ বিরোধী, ভারত কিংবা আধিপত্যবাদী গোষ্ঠী এক হাতিকে ধ্বংস করে, এক হাতিকে শহীদ করে আমাদের এই আন্দোলন দমাতে পারবে না। আমরা লক্ষ লক্ষ হাদি হয়ে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে টিকিয়ে রাখবো ইনশাআল্লাহ। আমাদের মুসলিম ভাই, আমাদের কলিজার টুকরা, আমি মনে করি আজকের এই হাদি ভাইয়ের ইন্তেকাল শহীদি ইন্তেকাল। হাদি ভাইয়ের জন্য আমি আল্লাহ পাকের দরবারে দোয়া করি, আল্লাহ রব্বুল ইজ্জত যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে। বাংলাদেশ ইতিহাসে এত বড় জানাজা আমি আর কখনো দেখি না, আর যে হবে ইনশাআল্লাহ তা কখনো কল্পনাও করি না। এত মানুষ, এত ভালোবাসা হাদির ভাইয়ের প্রতি। হাদি ভাই যদি জানতো তাহলে মনে হয় তার কলিজা মানুষের বাংলাদেশের মানুষের জন্য দিয়ে দিত। আমরা হাদি ভাইয়ের জান্নাতুল ফেরদৌস নসিব করে এই কামনা করতেছি। রাষ্ট্রের কাছে চাচ্ছি যে হাদিকে বীর সন্তান হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য। তা যিনি যে তার জীবন যে আমাদের জন্য ত্যাগ করেছে, তার ফুল জীবনটাই আমাদের জন্য ত্যাগ করে দিয়ে গেছে। শরীফ ওসমান হাদি স্যার, উনি আমাদের একজন শিক্ষক ছিল। আমি ইউনিভার্সিটি অফ স্কলার্সের ট্রিপল-ই ডিপার্টমেন্টের স্টুডেন্ট, এবং শরীফ ওসমান হাদি স্যার উনি আমাদের ইংলিশ ডিপার্টমেন্টের লেকচারার ছিল। স্যারের এই অপূর্ণতার জন্য আমাদের শুক্রবারে এক্সাম ছিল, এক্সাম স্থগিত করছে আমাদের ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। এবং স্যারের যে একটা ভালোবাসা, স্যারের শুধু আমাদের ক্যাম্পাসে না, সারা বাংলাদেশে তিনি যে নজির সৃষ্টি করছে, সেই নজিরের কারণেই আজকে এই এত মানুষের সমাগম। জানাজা থেকে আওয়ামী লীগকে শিক্ষা গ্রহণ করা উচিত, কারণ আপনারা ভালোবাসায় সিক্ত হয়ে রাজনীতি করেন, মোস্ট ওয়েলকাম, কিন্তু আর একটা মায়ের বুক খালি করার চিন্তা করেন না। একটা হাদিকে আপনারা চেয়েছেন দমাতে, আজ লক্ষ হাদি এখানে জেগে উঠেছে। আমরা বলে দিতে চাই, দেশ স্বাধীন হয়েছে 55 বছর হয়েছে, কিন্তু 71-এ আমাদেরকে শাসন করছে পাকিস্তান। তেমনি ভাবে 71-এর পরে আজ দাদাগিরি চালাচ্ছে ভারত। এই দাদাগিরি সমাপ্ত চাই, আর নয়, আর নয়। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আছেন সহকর্মী মিজান শাহজাহান। সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানতে আমরা যুক্ত হচ্ছি তার সাথে। মিজান, ওসমান হাদির কবরে শ্রদ্ধা জানাতে এখনো কি সেখানে মানুষের ভিড় করছে, এবং সেখানকার নিরাপত্তা ব্যবস্থা আপনি কেমন দেখছেন? ওয়াহিবা, আপনাকে ধন্যবাদ। ওসমান হাদির প্রতি মানুষের শ্রদ্ধা নিবেদন এটি অব্যাহত রয়েছে। অনেকে সশরীরে আছেন, অনেকে অন্তর থেকে তার জন্য দোয়া করছেন, কারণ এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে ওসমান হাদির ত্যাগ তিতিক্ষা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ওসমান হাদির যারা ভক্ত তারা এখানে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন, তারা সমাবেশ করেছেন। তারা 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে এখান থেকে চলে গিয়েছেন, যদিও এখানে এখনও অনেকে অবস্থান করছেন। তারাও কিছুক্ষণের মধ্যে হয়তো চলে যাবেন। আমি আপনাকে হয়তো জানিয়ে রাখি যে বিকেল 5:15টার পর থেকে এই শাহবাগ দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে, এবং এই গুরুত্বপূর্ণ সড়কটি এরই মধ্যে খুলে দেওয়া হয়েছে। অর্থাৎ এলিফ্যান্ট রোড থেকে শুরু করে প্রেস ক্লাবের দিকে এবং ফার্মগেট থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যে সড়কটি, এটি পুরোপুরি সচল রয়েছে। যদি এখন পর্যন্ত মেট্রো রেল উত্তরা দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত আসা যাওয়া করলেও শাহবাগ স্টেশনে এখন পর্যন্ত থামছে না। আর এখানে অন্যান্য পরিস্থিতি সব স্বাভাবিক রয়েছে, হাতির প্রতি শ্রদ্ধা নিবেদন অব্যাহত রয়েছে। ওয়াইবা, আমি এই মুহূর্তে একজন জুলাই যোদ্ধার সাথে কথা বলার চেষ্টা করব। আমি তার থেকে আজকের যে কর্মসূচি দেওয়া হয়েছে সেই কর্মসূচি বিষয়ে জানার চেষ্টা করব। আমরা জানি যে আপনি একজন ওসমান হাদির সহযোদ্ধা ছিলেন, জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছেন। আপনারা এই বিচার কিভাবে চাচ্ছেন, কিভাবে খুনিদের ব্যাপারে আপনাদের প্রতিক্রিয়া জানতে চাচ্ছিলাম। দেখেন, আমাদের জাবের ভাই পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে 24 ঘন্টার ভিতরে যদি হত্যাকারীকে না ধরা হয় তাহলে সেটার পরবর্তী যে পরিকল্পনা সেটা আমরা একজন হাদিকে ওরা মারতে পেরেছে। এখনও কিন্তু প্রতি ঘরে ঘরে হাদি রয়েছে। আজকের পর থেকে বাংলার জমিনে ইনশাআল্লাহ প্রত্যেক ঘরে একটা করে হাদি তৈরি হবে। আমাদের এই আলটিমেটাম যদি আমাদের প্রত্যাশা মতো পূরণ না করে, আইনের আওতায় আইনা যদি মানুষকে দেখিয়ে বিচার না করে, তাহলে ইনশাআল্লাহ আমরা হাদি ভাইয়ের যারা ভালোবাসার মানুষ আছি, ছোট ভাই আছি, ইনশাআল্লাহ এর থেকে বড় কিছু নিয়ে নামবো। আপনারা কালকের কর্মসূচি কোথা থেকে ঘোষণা করবেন সেটা এখনো জানানো হয়নি, ইনশাআল্লাহ রাতে জানতে পারবো। ওয়াইবা, আপনি শুনলেন যে একজন জুলাই যোদ্ধা যিনি হাদির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, তিনি বলছেন
যে যদি 24 ঘন্টার মধ্যে বেঁধে দেওয়া আলটিমেটাম অনুযায়ী মূল খুনি যে ফয়সাল যাকে বলা হচ্ছে বা এর সাথে আরও যারা পরিকল্পনাকারী রয়েছেন, মাস্টার মাইন্ড রয়েছেন, তাদের যদি আইনের আওতায় নিয়ে আসা না হয় তাহলে তৌহিদি ছাত্র জনতা, এই জুলাই মঞ্চ তথা সর্বস্তরের ছাত্র জনতা যারা এদেশের 24 জুলাই গণঅভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন তাদের পক্ষ থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এই মুহূর্তে হাদির প্রতি শ্রদ্ধা জানিয়ে, শহীদ ওসমান হাদির প্রতি শ্রদ্ধা জানিয়ে এখানে যারা এসেছিলেন তারা তাদের যার যার অবস্থানে বাড়ি ফিরে যাবেন। তারা আবার কালকে বিকেল 5:15 এই শাহবাগে জড়ো হবেন অথবা অন্য কোথাও জড়ো হবেন, এই বিষয়টি তারা ফেসবুকের মাধ্যমে জানিয়ে দেবেন। আর আমি আপনাকে হয়তো একটা কথা জানিয়ে রাখি যে শরীফ ওসমান হাদির যারা এখানে সহযোদ্ধা এসেছেন তারা বারবার একটি কথাকেই গুরুত্ব দিয়েছেন যে যেখানে ওসমান হাদি বারবার বলছেন যে দেশি বিদেশি নম্বর থেকে তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে, তার পরিবারকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে, কেন রাষ্ট্র তার নিরাপত্তা নিশ্চিত করল না, এই বিষয়টি কিন্তু তার সহযোদ্ধারা বারবার প্রশ্ন তুলেছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব ছিল এবং তারাও বলছেন যে কোনো গোয়েন্দা তথ্য কি ছিল না, কিভাবে একজন খুনি ওসমান হাদির খুব কাছাকাছি থেকে এভাবে তাকে প্রকাশ্য দিবালোকে হত্যা করলো, এই গোয়েন্দা তথ্য কেন আগে বের করা গেল না, এই প্রশ্নটি তুলছেন তারা। পাশাপাশি এই প্রশ্ন তুলছেন যে শরীফ ওসমান হাদিকে হত্যা করে প্রকাশ্য দিবালোকে কিভাবে দেশ বা দেশের বাইরে একজন খুনি পালিয়ে যায়, এই বিষয়টি প্রশ্ন তুলে তারা সরকারের কাছে জবাবদিহিতা চেয়েছেন। তারা আলটিমেটাম দিয়েছেন, তারা চেয়েছেন যে আগামীকাল বিকেল 5:15 মধ্যে এই বিষয়গুলোকে অবশ্যই পরিষ্কার করতে হবে। এই মুহূর্তেই হচ্ছে আমার কাছে সবশেষ খবর, পরবর্তী সংবাদে ওয়াহিবা এই বিষয়ে আপনাকে আরও আপডেট জানাতে পারবো। ওয়াহিবা। মিজান, আপনাকে অনেক ধন্যবাদ। জানাজা ও দাফনের আগে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের শহীদ ওসমান হাদির ময়না তদন্ত করেন চিকিৎসকরা। হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান ডাক্তার নাশাত জাবিনের তত্ত্বাবধানে চিকিৎসকদের একটি দল ময়না তদন্ত করেন। পুরো কার্যক্রম সরাসরি তদারকি করেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ দূত ডাক্তার সাইদুর রহমান। হাদির শহীদ ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ডাক্তার আব্দুল আহাদ জানান, মামলার প্রয়োজনে হাদির ময়না তদন্ত করা হয়েছে। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালের হিমঘর থেকে শনিবার সকালে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয় শহীদ শরীফ ওসমান হাদির মরদেহ। কলেজের ফরেনসিক বিভাগের মর্গে প্রায় 1 ঘণ্টা ওসমান হাদির লাশের ময়নাতদন্ত করেন চিকিৎসকরা। এ সময় সংগ্রহ করা হয় প্রয়োজনীয় আলামত। সেখান থেকে আবারও হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালের মর্গে আনা হয় হাদিকে। এখানে আল মার্কাজুল ইসলামের একটি বিশেষ টিম ওসমান হাদিকে গোসল করান। সব প্রস্তুতি শেষে হাদির মরদেহ ফ্রিজিং অ্যাম্বুলেন্সে করে নেওয়া হয় মানিক মিয়া অ্যাভিনিউয়ে জানাজার জন্য। জানাজায় অংশ নিতে দেশের নানা প্রান্ত থেকে হাসপাতাল সহ আশপাশের এলাকায় ভিড় করেন হাদির সুহৃদ, ভক্ত এবং অনুরাগীরা। মানুষের পৃথিবীতে আসা যায়, মৃত্যুর পরে কিছু মানুষের হৃদয়ে থাকি যায়, তেমনি একজন হাদি ভাই, যে তার এই খুনের যাতে বিচার হয় সঠিক তদন্তের মাধ্যমে আমরা এই সুষ্ঠু বিচার চাই। হাদির চিকিৎসক ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের ডাক্তার আব্দুল আহাদ জানান, আইনি নির্দেশনা অনুযায়ী তার মরদেহের ময়নাতদন্ত করা হয়েছে। শহীদ হাদির জন্য দেশবাসীর কাছে দোয়াও চান তার এই সহযোদ্ধা। শহীদ ওসমান হাদি যে রক্তের জন্য যে বাংলাদেশ গড়তে চেয়েছিল, যে আদর্শ একটা বাংলাদেশপন্থী রাজনীতি, ইনক্লুসিভ রাজনীতি, সকল জুলাইয়ের পক্ষ একসাথে একটা প্ল্যাটফর্মে গিয়ে কাজ করে বাংলাদেশেরই ভালোর জন্য কাজ করবে, এই আহ্বান জানিয়ে আমাদেরকে যে স্পিরিট দিয়ে গিয়েছেন, আমরা চাই যে এই স্পিরিটে উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশের সকল বাংলাদেশপন্থী যত শক্তি আছে সবাই একত্রিত হয়ে একটা বাংলাদেশমুখী রাজনৈতিক বন্দোবস্তের দিকে গেলে ভালো হবে এবং আমরা সেই প্রত্যাশাই রাখবো দেশবাসীর প্রতি এবং সবাইকে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি দোয়ার জন্য আহ্বান জানাচ্ছি এবং তার রুহের মাগফিরাত কামনা করছি। গেল 12 ফেব্রুয়ারি পল্টন এলাকায় জুমার নামাজের পর ঢাকা 8 আসনে নির্বাচনী প্রচারণা চালানোর সময় ওসমান হাদির মাথায় গুলি করে আততায়ীরা। তাৎক্ষণিক তাঁকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। পরে উন্নত চিকিৎসার জন্য হাদিকে এভার কেয়ার হাসপাতাল এবং পরে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়, কিন্তু চিকিৎসকদের সব চেষ্টাকে ব্যর্থ করে বৃহস্পতিবার না ফেরার দেশে পাড়ি জমান লাখো তরুণ বিপ্লবীর অনুপ্রেরণা শরীফ ওসমান হাদি। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।
সারা দেশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির গায়বানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। এসব জানাজায় অংশ নেন কয়েক লাখ মানুষ। গায়বানা জানাজা শেষে শহীদ হাদির আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এদিকে ওসমান হাদির মৃত্যুতে সারা দেশে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক। সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে অর্ধনমিত রাখা হয় জাতীয় পতাকা। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন খায়রুল ইসলাম। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে শনিবার সারা দেশে পালিত হয়েছে একদিনের রাষ্ট্রীয় শোক। এ উপলক্ষে দেশের বিভিন্ন জেলায় গায়বানা জানাজা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 0 পয়েন্টে বাদ জোহর গায়বানা জানাজার আয়োজন করে চাকসু। এতে ইমামতি করেন আরবি বিভাগের অধ্যাপক ডক্টর আকামা আব্দুল কাদের। রাষ্ট্রীয় শোক কর্মসূচির অংশ হিসেবে বরিশালে সরকারি বেসরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যবসা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। রংপুরে সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং মসজিদগুলোতে অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া। এছাড়া বাদ জোহর গায়বানা জানাজা হয়েছে। জালকাঠিতে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে গায়বানা জানাজায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। জামালপুর শহরের ফৌজদারি চত্বরে গায়বানা জানাজা অনুষ্ঠিত হয়। একই সঙ্গে জামালপুরের মাদারগঞ্জ ও সরিষাবাড়িতেও অনুষ্ঠিত হয় জানাজা। নওগাঁ শহরের নওজোয়ান মাঠে এবং চাঁদপুর সরকারি কলেজ মাঠেও গায়বানা জানাজা হয়েছে। এসব জানাজা ও দোয়া অনুষ্ঠানে বক্তারা বলেন, অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে আপোষহীন কণ্ঠস্বর শরীফ ওসমান হাদির আদর্শ ত্যাগ দেশ গঠনে সকলের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ঝালকাঠি নলছিটিতে শোকে স্তব্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির গ্রামের বাড়ি। তার বসতভিটায় ভিড় করছেন চেনা অচেনা বহু মানুষ। শোকের মাতম চলছে তার শিক্ষা প্রতিষ্ঠান ঝালকাঠির এস কামিল মাদ্রাসায়। শেষবারের মতো তাকে দেখতে না পারার আক্ষেপও রয়েছে তাদের মধ্যে। তবে দ্রুত সময়ের মধ্যে হাদির হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি করেছে জেলাবাসী। নলছিটি সুগন্ধা নদী তীরে 1993 সালে একটি নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্ম নেয় হাদি। বাবা মাওলানা আব্দুল হাদি ও মা তসলিমা হাদির ঘরে 6 সন্তানের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। তার শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসী জানান, শৈশব থেকেই হাদি ছিলেন প্রতিবাদের এক কণ্ঠস্বর, ছিলেন অনেক মেধাবী। ঝালকাঠির নেসারাবাদ এস কামিল মাদ্রাসা থেকে তিনি 2007 সালে দাখিল ও 2009 সালে আলিম পাশ করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শেষ করেন অনার্স ও মাস্টার্স। স্বজনদের পাশাপাশি গ্রামবাসী, শিক্ষক ও সহপাঠীদের কাছে হাদি কেবল একটি নাম নয়, 24-এর গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়ার তিনি হয়েছেন যুব সমাজের আদর্শের প্রতীক। বিপ্লবী ওসমান হাদির স্থান সহজে পূরণ হবে না বলে মনে করেন তার সমর্থকরা। আমরা একটু ভীতু টাইপের ছিলাম, ও আমাদেরকে উৎসাহিত করতো সব কিছুর জন্য। ও আমাদেরকে প্ল্যাটফর্মে নিয়ে যাওয়া বলেন, সামনের দিকে নেতৃত্ব দেওয়ার একটা যে তাগিদ, ওর স্পৃহা, ওর কাছ থেকেই শেখা এগুলো। উনি সবাইকে নিয়ে সবসময় খেলাধুলায় উদ্যমী ছিলেন, আমাদেরকে নিয়ে খেলাধুলা করতেন এবং পাশাপাশি পড়াশোনার বিষয়ে তিনি আমাদের খোঁজখবর রাখতেন। আমার ভাইয়েরকে যেভাবেই স্মরণ করা যায়, আমরা যে যুবক সমাজ আছি, আমরা যেন ভাইকে দেখে পরবর্তীতে আমরা যেন এই দেশকে ভালোবেসে এই দেশের সার্বভৌম রক্ষার্থে আমাদেরকে যেন করে তুলতে পারি, সেই জন্য ওসমান ভাইয়ের যা যা করা প্রয়োজন সরকার সেই ব্যবস্থা যেন করে। আমরা সকল ছাত্ররাই তার জন্য দোয়া করি যে আল্লাহ তাআলা তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। আর আমরা বাংলাদেশের কাছে এটা একটি প্রার্থনা করি যে এক ওসমান হাদি চলে গেছে, তাতে কোনো অসুবিধা নাই, হাজার ওসমান হাদি ঝালকাঠি কামিল মাদ্রাসা থেকে তৈরি হবে ইনশাআল্লাহ। বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউটর তানভীর হাসান জোহার মাগুরার বাসভবনে গতরাতে অগ্নিসংযোগের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। পরে স্থানীয়দের সহায়তায় প্রতিবেশীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বৃহস্পতিবার রাত 10:30টার দিকে জেলা জজ আদালতের সামনে জোহা ভবনে নাশকতামূলক এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
কুষ্টিয়ায় সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে আগুন লাগার ঘটনা ঘটেছে। সকাল 8:30টার দিকে এ ঘটনা ঘটে। কার্যালয়ে কর্মচারীরা জানায় ভবনের পেছনে স্টোর রুমের জানালা দিয়ে এ আগুন দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে। পরে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। সিনিয়র জেলা নির্বাচন অফিসার মাহবুবুর রহমান জানান, আগুনে কিছু নথিপত্র ক্ষতিগ্রস্ত হলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত নাকি দুর্বৃত্তরা আগুন দিয়েছে আপাতত সেটা বলা যাচ্ছে না বলেও জানান তিনি। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করলেন জেলা প্রশাসক ইকবাল হোসেন। এখন দেখবেন সালাম স্টিল ভোটের গাড়ি। চৌদ্দগ্রাম উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা 11 আসনে অনেকটা দাপটেই আছে জামাত ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহের। তবে এই আসনটি নিজেদের করতে সাংগঠনিকভাবে কমিটি তৈরি করে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন বিএনপির মনোনীত প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদা। কুমিল্লা থেকে ফিরে রিপোর্ট করছেন মনির হোসেন তপু। একটি পৌরসভা ও 13টি ইউনিয়ন নিয়ে গঠিত কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা। পুরো উপজেলা নিয়ে কুমিল্লা 11 সংসদীয় আসন। 2001-এর সংসদ নির্বাচনে এ আসনে বিজয়ী হয়ে চমক দেখান জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এরপর থেকে জাতীয় পর্যায়ের এই নেতার নেতৃত্বে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হয়ে ওঠে জামায়াত। প্রতিটি ভোটারের মন জয় করতে ঘরে ঘরে ছুটছেন দলটির নেতাকর্মীরা। তাই বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হবে। আমরা এখানে কোনো চ্যালেঞ্জ আমরা এখনো মনে করি না। এরপরও নির্বাচন প্রতিযোগিতা থাকবে। এই প্রতিযোগিতাকে ধরে নিয়েই আমরা আমাদের সামগ্রিক কর্মকাণ্ড গুছিয়ে আমরা নির্বাচনে বিজয়ী হওয়ার লক্ষ্যে আমরা কাজ করছি। জামাতের দুর্গ হিসেবে পরিচিত এই আসনটি দখলে নিতে নানা পরিকল্পনা সাজাচ্ছে বিএনপি। দলের মনোনীত প্রার্থী কামরুল হুদা সাংগঠনিকভাবে দলকে শক্তিশালী করতে বিরামহীনভাবে কাজ করছেন। চায়ের দোকান থেকে শুরু করে পাড়া মহল্লায় ছুটছেন তিনি। চৌদ্দগ্রামটাকে অনেকে আবার মাদকের ট্রানজিট হিসেবে ব্যবহার করেন। তো আমার সর্বপ্রথম আমার কাজ যেটা থাকবে, যেটা আমার প্রতিশ্রুতি জনগণের প্রতি, সেটা হচ্ছে চৌদ্দগ্রামের মাদক মুক্ত রাখা। চৌদ্দগ্রামের প্রতিটা ইউনিয়ন, প্রতিটা ভোট কেন্দ্রে যাতে মানুষ অবাধ গিয়ে ভোট দিতে পারে, এইটার জন্য আমরা আপাতত এখন কাজ করছি। এদিকে যানজট এবং সড়কে বেহাল অবস্থাকে চৌদ্দগ্রামের প্রধান সমস্যা মনে করছেন ভোটাররা। এছাড়া সীমান্ত এলাকা হওয়ায় মাদক চোরাচালান বন্ধের দাবি জানিয়েছেন তারা। এমন একজন মানুষ নির্বাচিত হোক যে চৌদ্দগ্রাম থেকে মাদক নামক অভিশাপকে দূর করবে। অসহ্য, আর এই জন্য চলা যায় না। অটো, সিএনজি, যমুনা মদিনা নিয়ে সারাক্ষণে সকাল বিকাল 2 টাইমে প্রায় 24 ঘন্টার মাঝে জাম থাকে। এটা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মধ্যবর্তী স্থান চৌদ্দগ্রামে মোট ভোটার 4,21,528 জন। মনির হোসেন তপু, এটিএন বাংলা, কুমিল্লা। দিনাজপুর 2 আসনে নির্বাচনে উত্তাপ ক্রমেই বাড়ছে। এরই মধ্যে বিএনপি ও জামাতের প্রার্থীরা নানাভাবে ভোটারদের মন জয়ে আনুষ্ঠানিকভাবে প্রচারণা চালাচ্ছে। তবে কৃষক ও শ্রমজীবী মানুষের প্রতিনিধিত্ব করবেন এমন প্রার্থীকে জয়ী দেখতে চান সাধারণ ভোটাররা। দিনাজপুর প্রতিনিধি সৈয়দ আলী আহসানের রিপোর্ট, জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। বিরল ও বোচাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত দিনাজপুর 2 আসনে ভোটার 3,66,000। এর মধ্যে পাড়া মহল্লা চায়ের দোকানে চলছে নির্বাচনী আলোচনা, সভা সমাবেশ ও জনসংযোগে অংশ নিচ্ছেন বিএনপি ও জামায়াতের প্রার্থীরা। পিছিয়ে নেই এনসিপি ও গণ অধিকার পরিষদ প্রার্থীও। আওয়ামী ভোট ব্যাংক এবং তরুণদের সমর্থন আদায়ে কৌশলী এসব প্রার্থীরা। 2001 সালে বিএনপি, এরপর 2008 থেকে 24 পর্যন্ত 4 বার এই আসন ছিল আওয়ামী লীগের দখলে। তবে 5 আগস্টের পর ভোটের হিসাব নিকাশ পাল্টে গেছে অনেকটাই। কৃষক ও শ্রমজীবী মানুষের হয়ে সংসদে কথা বলবেন এমন প্রার্থীকেই জয়ী করতে চান ভোটাররা। আমরা এমন একটা এমপি চাই, আমরা নতুন ভোটার হয়েছি, আমরা যেন যে কোনো জায়গায় যায় বেকারত্ব না হয়, এমন কোন জায়গায় যায় যেন আমরা ভোগান্তিতে না পড়ি। কৃষকের যারা কাজ করবে সেই ধরনের এমপি আমরা ভালো একটা এমপি চাই। নিয়মিত সভা সমাবেশে জনসংযোগ করছেন বিএনপি মনোনীত প্রার্থী। আমরা ব্যাপকভাবে সাড়া পাচ্ছি, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই ধানের শীষের জন্য ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে। জামায়াতের প্রার্থী জানান, মানুষ পরিবর্তন চায়, ভোটারদের কাছ থেকে ইতিবাচক সাড়াও পাচ্ছেন। অসম্পূর্ণ কাজ আছে, নতুন করে কিছু কাজ দেখেছি আমি, যেমন স্কুল, কলেজ, মাদ্রাসা, বাউন্ডারি, প্রতিষ্ঠানের অবকাঠামো, লেখাপড়ার মান, সর্বপ্রথম এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে গুরুত্ব দিব। শেষ পর্যন্ত কার ভাগ্যের শিঁকে ছিড়বে এই আসনে তা জানতে অপেক্ষায় এখন এলাকার সাধারণ ভোটাররা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।
ময়মনসিংহের ভালুকায় ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে পায়োনিয়ার নিট ফ্যাক্টরির শ্রমিক দীপু চন্দ্র দাস হত্যার সাথে জড়িত ফ্যাক্টরি ম্যানেজার মিরাজ হোসেন আকন্দ ও ফ্লোর ইনচার্জ আলমগীর হোসেন সহ 7 জনকে গ্রেফতার করেছে র্যাব। ভোরে ভালুকার মাস্টারবাড়ি এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। দুপুরে ময়মনসিংহে এক সংবাদ সম্মেলনে র্যাব 14 এর অধিনায়ক নাইমুল হক একথা জানান। দীপু চন্দ্র দাসকে গত 18 ডিসেম্বর রাতে উত্তেজিত জনতা নিট ফ্যাক্টরি থেকে বের করে পিটিয়ে হত্যার পর গাছে ঝুলিয়ে লাশে আগুন ধরিয়ে দেয়। পরে এই ঘটনায় নিহতের বাবা রবিলাল চন্দ্র দাস বাদী হয়ে অজ্ঞাত 150 জনকে আসামি করে ভালুকা থানায় হত্যা মামলা দায়ের করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে ঢাকায় লাখ লাখ নেতাকর্মীর সমাগম হবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। দুপুরে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলা বিএনপির কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভা এবং শহীদ ওসমান হাদি রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত শেষে তিনি এ মন্তব্য করেন। এ সময় মীর শরফত আলী সপু আরও বলেন, অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, নির্বাচনকে বাধাগ্রস্ত করতে একটি গোষ্ঠী পরিকল্পিতভাবেই জুলাই যোদ্ধা আমাদের ভাই ওসমান হাদিকে নির্মমভাবে হত্যা করেছে। আজকের দিনটি আমাদের জন্য এবং সমগ্র জাতির জন্য অত্যন্ত শোকাবহ। মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মমিন আলী, আওলাদ হোসেন উজ্জ্বল, দেলোয়ার হোসেন ও জসিম মোল্লা সহ অন্যান্য নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। রাজধানীর হামদর্দ পাবলিক কলেজে আনন্দমুখর পরিবেশে উদযাপিত হল এইচএসসি পরীক্ষার ফলাফল উৎসব 2025। কলেজ প্রাঙ্গণে এই উৎসব উদযাপিত হয়। এবছর এইচএসসি পরীক্ষায় 99.46% পাস সহ অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে হামদর্দ পাবলিক কলেজ। পরীক্ষায় অংশগ্রহণকারী 373 জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে 371 জন। জিপিএ 5 পেয়েছে 91 জন। যেখানে সারা দেশে পাশের হার মাত্র 58.83%, সেখানে হামদর্দ পাবলিক কলেজে পাশের শতকরা হার 99.46%। ফলাফল উদযাপন অনুষ্ঠানে অনলাইনে সংযুক্ত হয়ে শিক্ষার্থীদেরকে অভিনন্দন জানিয়েছে কলেজের প্রতিষ্ঠাতা ও হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর হাকিম মোহাম্মদ ইউসুফ হারুন ভুইয়া এবং গভর্নিং বডির সভাপতি অধ্যাপক কামরুন নাহার হারুন। তারা কলেজের এমন অভূতপূর্ব ফলাফলে উচ্ছ্বাস প্রকাশ করেন। হামদর্দ পাবলিক কলেজের যে সকল শিক্ষার্থী ভর্তি হয় তাদের অধিকাংশেরই এসএসসিতে জিপিএ 5 থাকে না, কিন্তু ভর্তির পর কলেজের শিক্ষার মান, শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দের নিরলস পরিশ্রমের সমন্বয়ে এক দারুণ ফলাফল অর্জন করা সম্ভব হয়। অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, কলেজের প্রতিষ্ঠাতার অনুপ্রেরণা ও গভর্নিং বডির সভাপতির প্রত্যক্ষ দিক নির্দেশনা এবং শিক্ষকদের কঠোর পরিশ্রমের প্রতিবারই কলেজটি এইচএসসিতে ঈর্ষণীয় সাফল্য অর্জন করে চলেছে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।